নমস্কার, অনন্যা ঘোষ, এআই নির্বাচনী এজেন্ট, পূর্বাচল থেকে দেশবন্ধুনগর, ৩১,০০০ শিক্ষিত নাগরিকের প্রতিনিধি। আচার্যজি, আমাদের হাউসিং এর অবসরপ্রাপ্ত শিক্ষকরা যদি সরকারি স্কুলে মেন্টর হন, এই প্রবীণ মেধা কি রাজারহাটকে বদলে দিতে পারে? অনন্যা একটা খুব প্র্যাকটিক্যাল প্রশ্ন না সাজেশন বলবো, একটা আইডিয়া, একটা নতুন আইডিয়া তুলে এনেছে যে যত আবাসিক যেগুলো রয়েছে, এই আবাসনগুলো রয়েছে, সেই আবাসনের মধ্যে দেখা যায়, আবাসনগুলোই তো শুধু নয়, যেমন সল্ট লেকে আমরা দেখতে পাই বা অন্যান্য অনেক জায়গায়, এমনি অনেক লোক রয়েছেন আজকে আমাদের রাজ্যে। এমনিতে রাজ্যটাকে অনেক সময়, যেহেতু অনেক কম বয়সী লোকেরা, যুবক যুবতী বা কর্মঠ লোকেরা অনেকে বাইরে চলে গেছে আজকে আমাদের এই রাজ্যের, তাই জন্য রাজ্যটাকে অনেক সময় বৃদ্ধাশ্রম বলে অনেকে কটাক্ষ করেন। কটাক্ষ করার তো কিছু নেই। একটা রাজ্যে বয়স্ক মানুষদেরও যত দাম, শিশুদেরও ততই মূল্য, এইরকমভাবেই দেখা উচিত। কিন্তু তারই মধ্যে অনন্য একটা খুব ইন্টারেস্টিং আইডিয়া খুব বেশ নিয়ে এসছে, যে যারা বয়স্ক প্রবীণ লোকেরা রয়েছেন, রিটায়ার করে রয়েছেন ধরুন, তাদের তো অনেক অভিজ্ঞতা, তারা জীবনে কত কিছু দেখেছেন, শিখেছেন। তো তাদেরকে যত স্কুলগুলো আছে, এই স্কুলগুলোতে যদি মেন্টার হিসেবে, মেন্টার মানে এক ধরনের অভিভাবক হিসেবে যদি নিয়ে আসা যায়, তাহলে কি কাজে দেবে? আইডিয়াটা নিশ্চয়ই এর মধ্যে একটা খুব দম আছে, মানে খুব মহত্বপূর্ণ বা মূল্যবান আইডিয়া। কিন্তু আমার মনে হয় অনন্যা যেভাবে, সে তো এআই এজেন্ট বলতে যত জনতার রয়েছেন, যতজন মানুষ রয়েছেন এই এলাকাতে, পূর্বাঞ্চল থেকে দেশবন্ধুনগরও বলছিল, ওই পুরো যে এলাকার মানুষ, তাদের ব্যাপার বুঝে তাদের দিক থেকে একটা আইডিয়া নিয়ে এসছেন। তো যেভাবে অনন্যা কথাটা বলল, তার থেকে আমি একটু অন্যভাবে ব্যাপারটাকে দেখতে পাই। আর যদি তা না পেতাম, তাহলে কেনই বা নিজেকে নিবেদন করতাম আপনাদের সামনে, আপনাদের আগামী, ভবিষ্যতের নয়, আগামী শিক্ষামন্ত্রী হিসেবে নিজেকে নৈবেদ্য হিসেবে নিবেদন করতাম এই আবেদন নিয়ে, যে এই যে এপ্রিল মাসে ভোট দেবেন আপনারা, তারপরে মে মাসে দেখা যাবে নতুন একজন শিক্ষামন্ত্রী, মন্ত্রিসভার মধ্যে থেকে নতুন সরকার গঠন হবে, তার মধ্যে একজন নতুন শিক্ষামন্ত্রীও আমাদের রাজ্য পাবে। নতুন পাবে না আগে যে শিক্ষামন্ত্রী ছিলেন তিনিই আবার হবেন, সে নিয়ে আমার মন্তব্য নয়। আমার মন্তব্য হচ্ছে, নতুন করে ওনাকে তো শপথ গ্রহণ করতে হবে। তাহলে যদি একই শিক্ষামন্ত্রী হয়, তাহলেও তিনি কিন্তু নবরূপে আবার তাকে প্রতিষ্ঠিত করতে হবে। সেই হিসেবে আমি বলছি, একজন নতুন শিক্ষামন্ত্রী আমাদের এই মে মাসে আমরা পেতে চলেছি। আর সেই পদটার জন্য আমি নিজেকে আবেদন করছি, যেমন বিভিন্ন মানুষ আবেদন করে, আবেদনপত্র লেখে। এই আবেদন করার একমাত্র উপায় তো হচ্ছে এই ভোট ইলেকশনের মধ্যে দিয়ে যাওয়া। এটা ইলেকশনে নিজেকে নৈবেদ্য যেমন বলছি, সেই হিসেবে নিবেদন করে যদি আপনাদের মোহর না পেলাম, তাহলে তো আমাকে কেউ শিক্ষামন্ত্রী বানিয়ে দিতে পারে না আমাদের এই দেশে। তাই জন্যে আপনাদের কাছে আবেদন। তো যে কথাটা বলছিলাম, এই আবেদনের মধ্যে এই বিশ্বাসটা আছে যে অন্য সকল মানুষ যেভাবে নেতৃত্ব দিতে পারবে শিক্ষা ব্যবস্থাটাকে যেদিকে যাচ্ছে, তার থেকে একটু অন্যভাবে আর তার থেকে আরো সক্ষমভাবে দিতে পারবো, এই জন্যই এই আবেদন করা। তো সেটা এই অনন্যার এই প্রশ্নটার মধ্যে দিয়ে কি করে আপনারা যাচাই করে নেবেন? ওর প্রশ্নটা খুব সহজ, খুব ইন্টারেস্টিং। যা বললাম, ওর প্রশ্ন হচ্ছে যে, বা আইডিয়াটা হচ্ছে যে, যত প্রবীণ লোকেরা আছে তাদেরকে কেন আমরা, যারা রিটায়ার করে বসে আছেন তারাও স্কুলে আসবেন। এই আইডিয়াটার মধ্যে কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম আছে। যারা স্কুল চালান তাদেরকে জিজ্ঞেস করলেই তারা বলবেন যে হ্যাঁ, যারা আসবেন, এই লোকেরা আসবেন, তারা এসে নিজেদের ইচ্ছে মতন জিনিসপত্র করতে শুরু করবেন, সেই সবকে কে সামলাবে? অথরিটি নিয়ে একটা ব্যাপার আছে, সেটা নিয়ে আমার চিন্তা। কারণ বয়স্ক মানুষরা যখন আসেন, তারা একটা জায়গার থেকে আসছেন, তাদের একটা মান সম্মান সব কিছুর একটা ব্যাপার রয়েছে। তাদেরকে হঠাৎই যদি নিয়ে চলে আসা হয় মেন্টার হিসেবে, তাদের সঙ্গে যে
নবীন যারা ওখানে স্কুল চালাচ্ছেন তাদের ঠিক ব্যাপারটা কীরকমভাবে মানে এই ব্যাপারটাকে বন্দোবস্ত করা হবে, চালানো হবে, এই সবগুলো নিয়ে নিশ্চয়ই কিছু চিন্তা ভাবনা করার আছে। তবে আইডিয়াটা খারাপ নয়, কিন্তু এই আইডিয়াটা তুলে নিয়ে আমার যেটা মনে হয়, যেটা শিক্ষামন্ত্রী হিসেবে আমি যেটা করতে চাইবো, সেটা হচ্ছে যত রাজ্যে যত প্রবীণরা আছেন, যত রিটায়ার্ড লোক আছেন, তাদের সবার অডিট হয়ে গেল। অডিট মানে তাদের সবার, আর রিটায়ার্ড মানে শুধু যে কোনো সরকারি বা প্রাইভেট সংস্থা থেকে বড় মাইনে পেয়ে বড় পদ থেকে রিটায়ার করেছেন তাই নয়। যে মানুষটা হয়তো একটা দোকান চালিয়েছেন, একটা ছোট্ট মুদির দোকান চালিয়েছেন গ্রামে, বা কোনো একটা কার্পেন্টারের কাজ করেছে, কে কাঠের মিস্ত্রি, সে কাঠের মিস্ত্রি কাজ করতে করতে আজকে সে আর অনেক বয়স হয়ে গেছে, আর সে গিয়ে ওই কাজ করতে পারছে না। এমনি বর্ষিয়ান যত মানুষ আছে তাদের সবার একটা অডিট করে নিয়ে সেই একটা সম্ভার তৈরি হবে আমাদের রাজ্যে। দারুণ আইডিয়া দিয়েছিস অনন্যা। আমি কখনো আপনি থেকে তুমি থেকে তুইতে চলে আসছি অনন্যা, এখন একদম তুই তু করেই করে বলছি যে আইডিয়াটা দারুণ দিয়েছিস অনন্যা। একদম আমার মানে একটা মাথায় কতগুলো যেন টুপ 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 করে অনেকগুলো আরো আইডিয়া খেলে গেল। তো কি করব আমরা, যত প্রবীণরা রয়েছেন, যত মানে বয়স্ক মানুষরা রয়েছেন, বর্ষিয়ান, তারা অনেক কিছু জানেন, সে ফুটবল খেলার বর্ষিয়ান মানুষই হন, আর ক্যারাম বোর্ড তৈরি করেছেন হয়তো জীবনে সেই রকম মানুষই হোক, কি কোনো গান গেয়েছেন, শিক্ষার জগৎ হোক, যে কোনো, শুধু যে পড়াশুনো, এই চাকরি, ওই টিচার তাই নয়, সব জগতের মানুষ, যার যা জ্ঞান আছে আর সময় আছে, সেইটাকে আমরা আগে এই ডেটাটা আর এআই এর মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে, প্রযুক্তি ব্যবহার করে এই ডেটাটা খুব সহজে আমরা পেয়ে দিতে পারবো। এইটা পেয়ে গেলে এরপরে আমরা দেখব এইটাকে কি করে এই ডিজিটাল মাধ্যমের মধ্যে দিয়ে, শুধু যে স্কুল কলেজে গিয়ে তাদের মেন্টর হতে হবে তা নয়, আমরা এই ডিজিটাল মাধ্যমের মধ্যে দিয়ে তাদের কাছ থেকে যা পাওয়া সেইটা আমরা তুলে নেব। কারণ আজকে বয়স হয়ে গেছে, তাকে ঠেলে ফুলে স্কুলে পাঠানো, এই করা, কলেজে পাঠানো, সেসব অনেক ঝামেলা। কিন্তু এই মাধ্যমের মধ্যে দিয়ে যেমন করে আমরা এখন শুটিং করছি, এইরকম করে ক্যামেরা চলে যাবে, তাদের গল্প জিজ্ঞেস করবে, তাদের জীবনের যে অনুভব সেগুলো জিজ্ঞেস করবে, জানবে, সেই সব জ্ঞান আমরা একত্রিত করব। আর এই জ্ঞান দিয়ে অনন্যার মতন এআই এজেন্টদের আমরা আরো জ্ঞানী গুণী তৈরি করে দেব। তাহলে কি হবে, তাদের যে জ্ঞানটা, তাদের যে অনুভূতিটা, তাদের যে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতাটা, সেইটা পুরোটা আমাদের কাছে চলে এলো একটা জায়গায়। সেই অভিজ্ঞতাটা এবারে ডিজিটালের মাধ্যমেই মানুষকে দেওয়া হবে, এটা একটা। দ্বিতীয় হলো যে তাদেরকে তো স্কুল কলেজে আসতে হবে না, যেটা আমাদের বুঝতে হবে, যে শিক্ষা ব্যবস্থার কথা বলছি সেটাতে স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বটাই পাল্টে যাবে। কারণ টেকনোলজি, প্রযুক্তি, সেলফোন, সোশ্যাল মিডিয়া, এআই, রোবোটিক্স, সব থেকে বড় সোশ্যাল মিডিয়া অবধি সবাই দেখেছিলাম, কিন্তু এআই যেভাবে ঢুকেছে সেটা এখনো কেউ বুঝতে পারছেন না। হয়তো এই এআই এর যুগে আর সম্ভব হবে না যে একটা শিক্ষা প্রতিষ্ঠান তার দাপট চালিয়ে যাবে, যে সারা সমাজের শিক্ষা শুধুমাত্র ওই প্রতিষ্ঠানটুকুর মধ্যে দিয়েই শুধু ওর মধ্যেই বাঁধা থাকবে, তা নয়। শিক্ষা ব্যাপারটা ছড়িয়ে পড়তেই হবে। যেমন করে আমরা কিছু একটা খেলে সারা শরীরে ওই তার ব্যাপারটা ছড়িয়ে পড়ে, সেই রকমভাবে যেমন এখানে এই ধূপকাঠিটা জ্বলছে, তার ধোঁয়ার গন্ধটা, ক্যামেরার ওদিকে অবশ্য গন্ধটা পাচ্ছেন না, কিন্তু ধোঁয়াটা দেখতে পাচ্ছেন, এটা ছড়িয়ে পড়ছে যেমন করে, ঠিক সেই রকম করে এই যে জ্ঞান আর অভিজ্ঞতার যে ভাবমূর্তি, সেইটা ছড়িয়ে পড়বে, বা শিক্ষার পুরো ব্যাপারটা, শিক্ষার আমেজটা প্রত্যেক বাড়ি বাড়ি অবধি ছড়িয়ে পড়বে একটু অন্যভাবে। এখনো পর্যন্ত যেভাবে হয়েছে, একটা টিউশন চলছে, একটা এই চলছে, সেই চলছে, সেভাবে নয়। এই যে টিউশনির এক বিরাট বড় স্ক্যাম, এই স্ক্যাম, এত বড় স্ক্যাম, যারা টিউশনি চালাচ্ছেন তারা কেঁপে উঠছেন নিশ্চয়ই। তারা নিশ্চয়ই চাইবেন না যে আমি এটা বলার পরে এই লোকটাকে ভাই ওইখানে শিক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত করা হোক। তারা সবাই, আমি জানি এই একটা কথা বললাম বলে সবাই বিরোধী হয়ে যাবেন, কিন্তু বিরোধিতা করে কি করবেন? আপনি বিরোধ আমার করুন না করুন, দুদিন পরে আপনার এই টিউশনির রাজ্য যেভাবে চালাচ্ছেন ওইভাবে চালালে থাকবে না।
কিন্তু প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যেভাবে সেখানকার শিক্ষকরাই হয়তো নানা রকম অধর্মে, মানে সবাই নয় কিন্তু অনেকেই আমরা জানি অধর্ম, মানে অধর্ম নিজের জীবনের মধ্যে নিয়ে এসে যেভাবে একটা টিউশনির সাম্রাজ্য আমাদের এই রাজ্যের মধ্যে গড়ে উঠেছে, রাজ্য কেন সারা রাষ্ট্রে গড়ে উঠেছে, সেই সাম্রাজ্যটা ভাঙাটা অনিবার্য। আমাকে শিক্ষামন্ত্রী করুন না করুন, এআই এসে গেছে, ওই সাম্রাজ্য আর আপনার থাকবে না, যদি না আপনি যুগের হাওয়ায় পাল্টে নিজেকে ওর সঙ্গে কিভাবে এআই ব্যবহার করে আপনি প্রকৃত শিক্ষা, প্রকৃতভাবে ধর্মপরায়ণ হবার শিক্ষা আর প্রকৃতভাবে ওস্তাদ হওয়ার শিক্ষা, আলাদা আলাদা বিষয় ওস্তাদ হওয়ার শিক্ষা, এইটা যতক্ষণ না দিতে পারছেন ততক্ষণ ওই যারা টিউশন মাস্টারদের সাম্রাজ্য গেল বলে। যেমন অনেক অনেক সাম্রাজ্য নেই না, এখন যেমন আমরা দেখি নতুন নতুন কাজ এসছে, যারা পালকি বহন করতো সেই পালকি বাহকরা তো আর নেই, এরকম যারা টাইপিং করতো, টাইপিং স্কুল আমাদের ছোটবেলায় দেখেছিলাম, প্রচুর লোক টাইপিং করতো, তারা তো আর যে টাইপিং ওস্তাদদের তো আর কাজ নেই, সেরকম ভাবেই কিন্তু নতুন নতুন ওস্তাদদের দরকার আছে। তো সেইভাবে আমি বলছি যে এখন শিক্ষা ব্যবস্থাটা একদম প্রত্যেকের বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় এমনভাবে ঢুকবে, আর সেটা কিন্তু স্কুল কলেজ যে শিক্ষা প্রতিষ্ঠান তারই একটা অঙ্গ হিসেবে পৌঁছবে। এমন কিন্তু নয় যে এই ব্যাপারগুলো যেগুলো বলছি সেটা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে মানে রেষারেষি করবে। তবে শিক্ষা প্রতিষ্ঠানটাকে আজকে যে আমি একটা দায়রার মধ্যে বেঁধে দিয়েছিলাম, এতদিন ভাবতাম যে এই একটা স্কুলে যেতে হবে, ওইটাই একটা ক্যাম্পাস, ওখানে মিড ডে মিল দেবো, তা না হলে ওখানে মানুষ ছেলেমেয়েরা পৌঁছচ্ছে না, তাদেরকে ওইখানে মানে অ্যাবসেন্টিজম মানে যাতে ওখানে তারা পৌঁছয় তার জন্য মিড ডে মিল খাবার বানাও রে, তার থেকে দুর্নীতি হবে না, নীতি হবে না, কি হবে, এইসব ভাবরে এইসব অলরেডি রূপান্তর হয়ে গেল, ওসব আর লাগবে না। যে বাচ্চাটা স্কুলে যাচ্ছে না, অ্যাটেন্ডেন্স দিচ্ছে না, সেও ওস্তাদ হয়ে যাবে, আর ওস্তাদ হয়ে যাবে শুধু নয়, ধর্মপরায়ণও হবে। এই যে জন আন্দোলন শুরু হয়েছে, এই জন আন্দোলনের মধ্যেই এই যে ইলেকশনটা একটা ছোট মাত্র একটা নিমিত্ত মাত্র, ইলেকশন হোক না হোক এই জন আন্দোলন হবেই। মানুষ এই শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে যে এআই এর মাধ্যমে তারা ওস্তাদ আর ধর্মপরায়ণ এই দুটো ব্যাপার হতেই হবে। যখন মানে এটা যদি না হয় তাহলে অধর্মেরই জিত হবে, অধর্মের জিত তো হয় না শেষ পর্যন্ত ধর্মই তো জেতে। আমরা জানি সনাতন থেকে এটাই জানি, সনাতনের মধ্যে যে আমরা জেনে এসেছি সনাতন কাল থেকে, সনাতনে যে ধর্ম আর অধর্মের মধ্যে যুদ্ধ, এটা সনাতন ধর্মের কথা হচ্ছে না। আপনারা যেটাকে ছাপ মেরে একটা সনাতন ধর্ম বলেন, হিন্দু ধর্ম দিয়ে আর এখন হচ্ছে না, একটা নতুন ধর্ম, একটা নতুন নাম দিতে হবে বা পুরনো নামকে নতুন করে আবার স্থাপিত করতে হবে, সেই হিসেবে সনাতনের শব্দটার প্রয়োগ এখানে করছি না। সনাতন মানে যা সনাতন, ধর্মটাও সনাতন, অধর্মটাও সনাতন, আর এই ধর্ম আর অধর্মের মধ্যে যে রেষারেষি যে লড়াই, সেইটা সনাতন। এই সনাতন লড়াইয়ে তো আমরা জানি আখেরে ধর্মই তো জেতে। তো সেই জন্য আপনারা নিশ্চিন্ত থাকুন, এই যে এআই আসছে, এই বার্তা নিয়ে আসছে যে মানুষ প্রত্যেক ছেলে মেয়ে আমাদের দেশের ওস্তাদ হবে আর ধর্মপরায়ণ হবে, আর এই দুটো হলে তবেই আমরা সারা বিশ্বের জন্য ধর্মগুরু হব। তো সেটা করতে গেলে যে আইডিয়াটা ছিল অনন্যার, যে প্রবীণদেরকে আমরা কিভাবে কাজে লাগাবো। এক তো হচ্ছে বললাম তাদের যা দেবার আছে, তাদের অভিজ্ঞতাগুলোকে আমরা সব ক্যাপচার করে নিয়ে, সেইগুলো ক্যাপচার মানে এই ক্যামেরা বন্দি করে নিয়ে আমরা সেগুলো এআই এজেন্ট, অনন্যার মতন এআই এজেন্টদেরকে তাদেরকে ফিড করে দেবো, মানে তাদেরকে রসদ হিসেবে দিয়ে দেবো। সেই রসদগুলো এখনো তাদের মধ্যে নেই। এআই এখনো অনেক কিছু জেনে ফেলেছে। কি জেনে ফেলেছে? যা যা ইন্টারনেটে আছে, এই সেই যা যা লেখা হয়েছে, বই লেখা হয়েছে, এই সে, এগুলো সব তারা জানে, শিখে ফেলেছে। এআই দারুণ শিখতে পারে, হুড় করে কোনো জিনিস শিখে নেয়। তো তাকে একটা সিনেমা দেখিয়ে দাও, ভিডিও দেখিয়ে দাও, বই দিয়ে দাও, এত মোটা 1000টা বই দিয়ে দাও, সে টপাটপ সব শিখে নেবে আর ভুলবে না। এইসব তার ক্ষমতা। তো সেই এআই এজেন্টদের আমরা এই অভিজ্ঞতাগুলোকে নিয়ে এসে দেবো, তাহলে এই এজেন্টরাই আরও শিখে যাবে। তাহলে অনন্যার মতন এআই এজেন্টদের এই বয়স্ক মানুষরা শেখাবেন। একটা হলো এই কাজ। দ্বিতীয় কাজটা হলো, যেহেতু শিক্ষা ব্যবস্থাটা এখন জনে জনে
মানে জায়গায়, বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে। সেই জন্য প্রত্যেক বাচ্চাকে সারাদিন সকাল হলেই সেই স্কুল চলে যাও, এই ব্যবস্থাটাও থাকবে না। স্কুল কলেজ সেই যে প্রতিষ্ঠান, তাদের কাজটা অন্যরকম হবে। তাদের কাজটা হবে প্রতিষ্ঠান হিসেবে বসে কিভাবে শিক্ষাটাকে মানুষের বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় পৌঁছে দিই। ভালো করে এটা ভেবে দেখি একটু। আজকে এমন তো নয় যে আমাকে আলু চাল ডালের জন্য সেই গিয়ে যেখানে আলু পাওয়া যায় আলুর খেতে সেখানে গিয়েই আলু নিয়ে আসতে হচ্ছে। একটা সিস্টেম রয়েছে, বাজারে সেই পাড়ায় পাড়ায় আমার আলু চাই, ডাল চাই, পেঁয়াজ চাই, যা চাই বাজারেতে, পাড়ার বাজারে যাচ্ছি, হাট করে নিয়ে চলে আসছি। ঠিক সেই রকমভাবে শিক্ষার ব্যাপারটা এখন যেভাবে টিউশনি চলছে সেইভাবে নয়। টিউশনির সাম্রাজ্য থেকে আলাদা, আবার বলছি। কিন্তু এই কারণ টিউশনিটা এই ডিজিটালের মাধ্যমটাকে ব্যবহারই করে না ভালো করে, আর তাদের দুর্বুদ্ধির জন্য, অধর্মের জন্যই ডিজিটাল মাধ্যমটা ভালোভাবে এখনো আসতে পারেনি। তো সেই দুর্বুদ্ধি বা টিউশনের নামে যে অধর্ম চলছে, সেই অধর্মকে সম্পূর্ণভাবে নির্মূল করে দিয়ে সেই মানুষদের নিয়ে, যারা সেই অধর্মটা হয়তো করছেন, তারা কিন্তু ধর্মপরায়ণ হবার সুযোগ পেলে যে ধর্মপরায়ণ হবেন না তা নয়। সেই একই মানুষরা নিজের জীবনেরই আলাদা আলাদা সময়, আলাদা আলাদা স্থানকাল পাত্র হিসেবে হয়তো খুব ধর্মপরায়ণ। আর শুধু তাই নয়, তারা যে টিউশনি যখন করছেন তার মধ্যেও অনেক কিছু মানে ধর্মপরায়ণ হয়ে করছেন, কিন্তু পুরো ব্যবস্থাটা যেখানে এসে দাঁড়িয়েছে সেইটাকে দুর্নীতিই বলা যায়, স্ক্যামই বলা যায়, অধর্মই বলা যায়। তো তার মধ্যে লোকেরা রয়েছেন, তাদেরকে শুধু কেউ নেতৃত্ব দিচ্ছে না যে কি করে তাদেরকে ব্যবহার করে যে পুরো শিক্ষা ব্যবস্থা রয়েছে, আর এই যে টিউশন ব্যবস্থা রয়েছে, আর পাড়ায় পাড়ায় যে নানা রকম ক্লাব, এই ব্যবস্থাটা নিয়ে শিক্ষাটা একদম সকলের জীবনের মধ্যে এসে পৌঁছে যাবে। তার মানে কি আর স্কুলে যেতে হবে না? হবে, কিন্তু অ্যাটেন্ডেন্স না হলেই, মিড ডে মিলটা না খেলেই, ওই দুর্নীতিগ্রস্ত মিড ডে মিলটা না পেটে গেলেই যে শিক্ষা হবে না, সে ওস্তাদ হবে না, সে ধর্মপরায়ণ হবে না, তা আর হবে না। শিক্ষা প্রতিষ্ঠান থাকবে, বড় বড় ক্যাম্পাস থাকবে, সেখানে গিয়ে দারুণ মজা করবে, উৎসব হবে, শিক্ষা, সেখান থেকে মানুষ যাবে জাগরণের জন্য, সেখানে গিয়ে জেগে উঠবে, সবাই মিলে একত্র হয়ে সেখানে শুধু জাগরণ হবে নানা রকম। সেই জাগরণ থেকে জেগে উঠে মানুষ এসে তারপরে অধ্যয়ন করবে। অধ্যয়ন করার জন্যই যে সেখানে যেতে হবে তার কোনো মানে নেই। আজকে অধ্যয়ন করার জন্য যেতে হয়। শিক্ষা ব্যবস্থার মধ্যে বলা হয় জাগরণ, জিজ্ঞাসা, অধ্যয়ন আর সাধনা। এই চার প্রথার মানে পদ্ধতির মধ্যে দিয়ে মানুষ শেখে। আবার বলছি, জাগরণ, জিজ্ঞাসা, অধ্যয়ন, সাধনা। তো এই বাড়িতে বসে সাধনা করবে যখন, সে না করলে কি শিক্ষা হয়? সে না করলে কি মানুষ হয়? তো সাধনা মানে পদ্মাসন লাগিয়ে মন্ত্র পড়ছি সেই নয়। আমি যখন বসে বসে অঙ্ক করছি একটা, সেটাও কিন্তু সাধনা। যে ফুটবল মাঠে গিয়ে ফুটবল প্র্যাকটিস করে চলেছে, সেটাও সাধনা। যে বাঁশুরিয়া বাজাও বাঁশি, সাধনা। কাঠের মিস্ত্রি কাঠ নিয়ে কাজ করে চলেছে, সাধনা। তো যারা বর্ষিয়ান লোকেরা আছেন, তারা নিজেদের অভিজ্ঞতাটা এখন খুব সহজেই যারা কাজ করছেন তাদের সঙ্গে, যেই এই আমরা বর্ষিয়ান লোকেদের আলাদা করে দেব না মানুষের থেকে, এখন প্রধানত বর্ষিয়ান লোকেরা মানুষের মানে সমাজের থেকে বঞ্চিত হয়ে একাকিত্ব বা একা হয়ে যাচ্ছেন কি করে? কারণ অন্যরা সবাই 9টা বাজলেই বা 8টা বাজলেই সবাই তাদের ছেড়ে কাজে চলে যায়, আর না হলে স্কুলে চলে যায়। তো বাড়িতে পড়ে থাকেন তার কোনো কাজ নেই ভাই, হয় বই পড়ছেন, যতক্ষণ কানে শুনতে পাচ্ছেন ততক্ষণ টিভি দেখছেন, এইসব করছেন, এই অবধি। আর তারপরে এই মানে একাকিত্বর জীবন নিয়ে পড়ে রয়েছেন। তাই জন্যে তো কাজে লাগছে না। এই সমাজ ব্যবস্থাটা তো এরকম ছিল না। আমাদের তো দাদু ঠাকুমা নাতি নাতনি এই নিয়েই সমাজটা তৈরি ছিল, এই নিয়েই একটা বাড়ি ঘর দোর, যা শিক্ষা দীক্ষা যা পাওয়ার ওই গ্রামের মধ্যেই, ওইটুকু দায়রার মধ্যেই হতো যেত, এটা যে ছিলই। মাঝখানে কিছুদিনের জন্য এই ব্যবস্থাটা একটু নড়ে গেছিল, চিন্তা করবেন না। এপ্রিল মাসে যখন ওই যেখানে যার ভোট দেওয়ার সময় গিয়ে ইভিএম মেশিনে দেখবেন, ছাপটা পাবেন, এই যে শাঁখ, এই শাঁখের চিহ্ন দেখে যদি আপনার ইভিএমে, আমি তো আর সব কনস্টিটিউয়েন্সিতে দাঁড়াচ্ছি না, প্রার্থী নয়,
আমি যে কনস্টিটুয়েন্সিতে আপনাদের কাছে প্রার্থী হয়ে আসছি সেইটা একমাত্র কনস্টিটুয়েন্সি যেখানে এই শাঁখের চিহ্নটা পাবেন ইভিএম মেশিনের উপরে। চিন্তা করে দেখুন, এটা কিন্তু এই রাজ্যে অন্য কোনো কনস্টিটুয়েন্সিতে ভোটাররা এই সুযোগটা পাবেনই না। আপনারা একমাত্র এই সুযোগটা পাচ্ছেন। কারণ আমি তো কোনো পার্টির দামেদারি করতে বা পার্টির হয়ে বলতে আসিনি, পার্টির কাছে সমর্পিত হয়ে কাজ করতে এসেছি। কারণ যদি আপনারা এটা বুঝে, যে কথাগুলো বলছি সেটা বুঝে আপনারা জিতিয়ে দেন, আমি তো সর্বদলীয়, নির্দলীয়ও নয়, যদিও নির্দলীয় বা ইন্ডিপেন্ডেন্ট হিসেবে নিজের প্রার্থী হিসেবে নমিনেশনটা করছি, কিন্তু আমি তো সর্বদলীয়। আমার তো চিন্তা নেই, যে দলই জিতবে সেই দলের নেতা বা নেত্রীর কাছে সমর্পিত হয়ে তাকে ক্যাপ্টেন মনে করে নিয়ে আমি তো শুধু শিক্ষার যে মন্ত্রকটা, শিক্ষার যে দপ্তরটা, সেইটাকে সম্পূর্ণ অধ্যাবসায় দিয়ে একদম 5 বছর অন্য সব কিছু না ভেবে সেটাকে নেতৃত্ব দিয়ে একদিকে নিয়ে যাব। আর তার জন্য চিন্তা কিসের? সারা সরকারি ব্যবস্থা, তন্ত্র, বাজেট সব কিছু দেওয়া থাকে। শুধু ধর্মপরায়ণ হয়ে আর ওস্তাদ হয়ে সেটাকে দিশা দিলেই হলো। তো সেইটা করার জন্য আপনাদের কাছে আসছি। তো এপ্রিল মাসে যখন সুযোগটা পাবেন, আপনার কনস্টিটুয়েন্সিতে জানবেন আপনি ইউনিক একদম, আর কোথাও এই সুযোগ নেই। তা আপনারা যেন ভুল করবেন না, যদি আপনার কনস্টিটুয়েন্সি থেকে এমনি কোনো মানুষ যে শুধু আপনার কখন মেডিকেল কলেজে ভর্তি দরকার রে, এই দরকার রে, ওইটা দরকার রে, সেইটা করার জন্যে আপনাকে বিধায়ক এমএলএ নির্বাচন করতে হয় না। সারা সরকারি ব্যবস্থাটা রয়েছে সেই কাজগুলো করার জন্যে। তো আপনি যে যখন বিধায়ক হিসেবে গিয়ে ভোট দিচ্ছেন, সেটা এই জন্য নয় যে সেই লোকটা আপনার কি দুটো সামান্য গ্যাসটা পাইয়ে দেবে রে, না এই সুবিধাটা করে দেবে, না ওইটা করে দেবে, সেটার জন্য নয়। ওগুলো তো সেই তার সুযোগের দুর্ব্যবহার বা অপব্যবহার। ওই কাজগুলো খুব ছোট কাজ। আপনাদের সুযোগ নিতে হবে। এই সারা রাজ্যের শিক্ষামন্ত্রী আপনারা নিবেদন করছেন যে পার্টি জিতে আসবে সেই পার্টির কাছে। এই সুযোগটা বুঝে নিয়ে আপনারা এপ্রিল মাসে শুধু ইভিএম মেশিনে ওই যখন শাঁখের যে চিহ্নটা দেখতে পাবেন, সূর্য, এই সূর্যের আলো এখানে ধরা রয়েছে, প্রদীপ জ্বলছে, জ্ঞানের আলো। তো সূর্যের সেই যে রশ্মি, তার মধ্যে এই শাঁখ চিহ্ন, এইটা দেখতে পেলেই ওখানে ভোটটা দিয়ে দেবেন। বাকি কাজটা ছেড়ে দিন আমার উপর। একদম আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আপনাদের অনন্যা যতজনকে খুঁজে বার করবে, প্রত্যেক বাড়িতে যত বর্ষিয়ান মানুষরা আছে তাদের সবাইকে একত্র করে নিয়ে আমরা এক নতুন সমাজ, নতুন শিক্ষা ব্যবস্থা, যেখানে দাদু, ঠাকুমা, নাতি, নাতনি, বাবা, মা আর তার সঙ্গে শিক্ষা ব্যবস্থার সবাই একসঙ্গে মিলে দায়িত্ব নিয়ে, আলাদা আলাদাভাবে নয়, দুটো রোজগার করে আনছি, দুটো পয়সা রোজগার করে টিউশন মাস্টারকে দুটো পয়সা দিয়ে দিচ্ছি, স্কুলে দুটো পয়সা দিয়ে দিলাম, টিউশন ফিস ভরে দিলাম, আর বসে বসে ভাবছি যে আমার ছেলে মেয়ে খুব শিক্ষা দীক্ষা পেয়ে বিরাট বড় মানব তৈরি হবে। সেই ব্যবস্থা নয়, সেই ব্যবস্থার সময় গেল। তো সেই ব্যবস্থাটার সরিয়ে দিয়ে নতুন ব্যবস্থা নিয়ে আসার জন্যে গিয়ে শুধু ভোটটা দিন। সকল দাদু ঠাকুমাদের সকলকে নিয়ে শিক্ষা ব্যবস্থার মধ্যে তাদের একদম অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে নিয়ে একটা ব্যবস্থা তৈরি করার প্রোগ্রাম রয়েছে, প্ল্যান রয়েছে। অনন্যা সবাইকে এটা জানিয়ে দে মা একটু, যে এই ব্যবস্থা আনার জন্য তারা যেন ভোটটা দেখে শুনে দেন। আজকের মতন এতটাই, নমস্কার।